ডাকসু ও হল নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। শিবির ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ ছাত্রদলের। আনন্দ মুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। এবার জাতীয় নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা, জানালো কমিশন। সংসদীয় আসনের সীমানা নিয়ে 24 থেকে 27 আগস্ট শুনানি। সমালোচিত ডিবি হারুন সহ 18 পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত। সাক্ষীদের হুমকি দিলে কঠোর হওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। উপকূলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা চলছে, জানালেন প্রধান উপদেষ্টা। মৎস্য সপ্তাহের উদ্বোধনীতে পদক পেলেন 16 জন। পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে হিমালয়ান পার্লামেন্টারিয়ান্স মিটে সমন্বিত নদী ব্যবস্থাপনার তাগিদ। সব সংকট নিরসনে নেপালকে মধ্যস্থতার পরামর্শ। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে শর্তের ঝুড়ি ট্রাম্পের। ন্যাটোর পদ ও রাশিয়াকে ক্রাইমিয়া ছাড়ের বিনিময়ে রুশ আগ্রাসন বন্ধের প্রস্তাব। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময়ে একদিন বাড়ানো হয়েছে। আজ পর্যন্ত ফর্ম নিয়েছেন 565 জন। হল সংসদে এই সংখ্যা 1226। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদল নেতারা ফর্ম নিয়েছেন আলাদা আলাদাভাবে। সন্ধ্যায় সংগঠনটি এক ব্রিফিংয়ে দাবি করে তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হলে ফর্ম সংগ্রহ ঘিরে উত্তেজনার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুপারিশ জানাতে বলা হয়েছে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে। 6 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। মনোনয়নপত্র সংগ্রহের তোড়জোড় চলছে সব ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সোমবার ফজিলাতুন্নেসা হলের ফর্ম সংগ্রহ করতে বাধার সম্মুখীন হন ছাত্রদলের বেশ কয়েকজন শিক্ষার্থী। এমন অভিযোগ ঘিরে তৈরি হয় উত্তেজনা। এ নিয়ে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অভিযোগ, মব তৈরি করে একটি গুপ্ত সংগঠন নির্বাচন বানচালের চেষ্টা করছে। প্রশাসন এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বলেও অভিযোগ তাদের। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। এর আগে সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রায় 200 জন। 4 নারী সহ 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। সংগঠনটির ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আর সাধারণ সম্পাদক পদে লড়বেন SM ফরহাদ। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের যে প্যানেল, সেই প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে। ডিউ ফার্স্ট নামের প্যানেল ঘোষণা করা হয়েছে জুলাই আন্দোলনের সক্রিয় ও এনসিপি নেতা মাহিন সরকার এবং জামাল উদ্দিনের নেতৃত্বে। বিগত সময়ের চাইতে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান রয়েছে এবং ভবিষ্যতেও এটি থাকবে। ডাকসুর গেলোবারের ভিপি নুরুল হক নূরের দলের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, যাতে ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো।
সেটা আমাদের কমিটমেন্ট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে প্রার্থী কারা কারা থাকছেন তা স্পষ্ট করেননি। স্বতন্ত্র পদেও মনোনয়ন ফর্ম তুলেছেন অনেকেই। ভোট চুরির বিষয়টা আশা করি এই ডাকসুতে আর কি হবে না। আমরা এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার চেষ্টা করব আর কি। আলাদা প্যানেলে নির্বাচনে লড়বেন বাম সংগঠনের জোট। পৃথক নির্বাচন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা। আনন্দ মুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে তারা সব সময় উদ্ধার করেছে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হয়েছে আজ। প্রথম দিনে ফর্ম সংগ্রহ করেছেন 20 জন। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার দুপুর থেকে অনশনে বসেন আন্দোলনরতরা। উপাচার্য কয়েক দফা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলেও অনড় অবস্থানে তারা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। এক বছরেও বেরোবির ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। সেই জায়গা থেকে ছাত্ররা, শিক্ষার্থীরা তারা অনশনে বসেছে। অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে গেজেটভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক। যতদিন পর্যন্ত না সেটি করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে রাজপথেই থেকে যাব। উপাচার্য বলছেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি যেহেতু বিশ্ববিদ্যালয় আইনে নেই, তাই বারবার সরকারের উচ্চ মহলে যোগাযোগ করছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এটি সুরাহার পরই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন তিনি। ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে। কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন 20 জন। গতকালকে যে তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, সেখানে আমার নাম আসেনি, কিন্তু আমি একজন বৈধ শিক্ষার্থী। আমাদের দাবি ছিল যে মনোনয়নপত্র আপাতত বিক্রি করা হোক, পরবর্তীতে এই সংযুক্ত কাগজগুলি এবং প্রমাণকগুলি দাখিল সাপেক্ষে মনোনয়নপত্র জমা নেওয়া হোক, কিন্তু সেটি না করার কারণে শিক্ষার্থীরা অনেকটা প্রক্রিয়াগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে দাবি ও আপত্তি নিয়ে শুনানি আগামী 24 আগস্ট শুরু হয়ে চলবে 27 আগস্ট পর্যন্ত। আর আসছে জাতীয় সংসদ নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা। আজ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। এ সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের লক্ষ্যে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান IRI এর একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে ইসির। কমিশন কর্মকর্তাদের সমন্বয় সভার মাঝেই সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব জানান, মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো নিয়েও নির্বাচন কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। আদালতের আদেশে চাকরিচ্যুত 85 জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান বলেও জানান তিনি। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র
না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, এটাকে সমন্বয় করতে পারছি। পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তা বুঝতে আমরা নির্বাচন পূর্ব কয়েকটা প্রকল্প নিয়েছি। আমাদের প্রকল্পগুলো গণতন্ত্র আর নির্বাচন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার তাদের পরিকল্পনার ব্যাপারে বলেছেন। রাজনৈতিক দলগুলোকেও কারিগরি সহায়তা দিয়ে আসছি আমরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাময়িক বরখাস্ত করা হলো আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এবং ডিআইজি নুরুল ইসলামকে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। 5 আগস্টের পর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর বর্বরতা চালানো পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। তার মতো আরও অনেক কর্মকর্তা আন্দোলন দমাতে অস্ত্র হাতে ছিলেন বেপরোয়া। মূর্তিমান আতঙ্ক হয়ে নির্বিচার গুলির আদেশ দিয়েছেন, নিজেই অংশ নিয়েছেন গণহত্যায়। 5 আগস্টের পর থেকে তাদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে, কেউ কেউ পলাতক। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ডিআইজি হারুন, নুরুল ইসলাম সহ এমন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পলাতক 18 কর্মকর্তার নাম প্রকাশ করা হয়। এখনও তাদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির প্রধান নির্বাহী। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বরং এটা যে উন্নতি হচ্ছে না তার পেছনে অন্যতম কারণটাই এটা যারা আসলে প্রকৃতবাদের দোষর ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে দিয়েই যদি পুলিশ বাহিনী পরিচালিত হয়ে থাকে, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা কিছু হতে পারে। স্বৈরাচার হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে গণহত্যায় অংশ নেয়া এমন আরও অনেক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন বহাল তবিয়তে। অন্যদিকে 2016 সালের 8 অক্টোবর গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 শিক্ষার্থীকে হত্যার অভিযোগের মামলায় তখনকার এসবি প্রধান ও সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি এবং সে সময়ের জেলা পুলিশ সুপার হারুন সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি, তখনকার এসবি প্রধান জাভেদ পাটোয়ারি, সাবেক ডিবি প্রধান ও তখনকার গাজীপুরে এসপি হারুন সহ 5 জনকে। পরে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় 7 জনকে। ওই সময় 830 রাউন্ড গুলি ছুড়ে সোয়াত, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। এ সময় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি ও সে সময়ের গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ, সিটিডিসির প্রধান মনিরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ঘটনা তদন্ত সংস্থা পেয়েছে যে 2016 সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবাপন্ন 6 জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়।
বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন সাক্ষী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে। ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষী দেন 2 শহীদ পরিবারের সদস্য সহ 3 জন। এ সময় তারা তুলে ধরেন নির্মম হত্যাযজ্ঞের চিত্র। আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে সরকার। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও বলেন ডক্টর ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই প্রকৃতির অবদানকে স্বীকার করা ও স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন। প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি। এই খাতের জন্য দেশে একটি শিল্প গড়ে তোলার কথাও বলেন প্রধান উপদেষ্টা। সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ থেকে আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ, পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মতো দেশে সুস্বাস্থ্য নিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তাই প্রকৃতির প্রতি সদয় হতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদও আমাদের জন্য পানি ভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 18 বছর আগে চাকুরিচ্যুত 85 জন উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এর আগে সকালে এই কর্মকর্তাদের পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন, সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। এর আগে বিএনপি জামায়াতের তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 85 জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর চাকুরিচ্যুত করা হয়।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার 15,851 জন পুলিশ ও 4,469 জন বিজিবি সদস্য নিয়োগ দিয়েছে। এছাড়া আনসারে 5,551 জন, কারা অধিদপ্তরে 1,558 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, মব সন্ত্রাস আগের চেয়ে কমেছে। ইলেকশনের আগেই মানে আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন। ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলো পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে সমন্বিত নদী ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন তিনি। তবে চীন ও ভারতকে হিমালয় অঞ্চলের বিগ এলিফ্যান্ট আখ্যা দিয়ে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের সাথে দূরত্ব না কমলে কোনো কিছুই কাজে আসবে না। নেপালে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ান মিটে কথা বলছিলেন তারা। সম্মেলনের সাইড লাইনে সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে এই সেমিনার। সেখানেও ছিলেন না চীন ও ভারতের কোনো প্রতিনিধি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটের রাজনীতিতে পরিবেশ ইস্যু কম গুরুত্ব পায় বলে মন্তব্য করেন। প্রশ্নোত্তরে আসে আন্তর্দেশীয় নদীগুলোর পানির ন্যায্য বন্টনের বিষয়টি। জবাবে সাবেক মন্ত্রী আমির খসরু উজানের দেশগুলোর পানি নিয়ে আচরণের সমালোচনা করেন। বলেন, দেশগুলোর পার্লামেন্টারিয়ানদের এই ইস্যুতে এক হওয়া জরুরি। আমরা যারা ভাটির দেশ তারা কিন্তু নদীর পানির ন্যায্য ভাগ পাচ্ছি না। এটা নিয়ে সমন্বিত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা করতে হবে। পরিবেশ নিয়ে কথা বলি, আমরা ভাবি ভোট এতে বাড়বে না, এটারও পরিবর্তন জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবেলার কৌশল নিয়ে অপর এক প্যানেল আলোচনায় বড় দেশগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। চীন ও ভারত না চাইলে যে পরিবেশ ইস্যুতে কার্যকর কোনো উদ্যোগ এ অঞ্চলে বাস্তবায়ন সম্ভব নয় তা স্মরণ করিয়ে দেন তিনি। চীন ও ভারত হলো বিগ এলিফ্যান্ট। পরিবেশ ইস্যুতে তাদের মতপার্থক্য দূর করতে হবে, না হলে কোনো কিছুই এগুবে না। কৌশলগত কারণে নেপাল মধ্যস্থতা করতে পারে এক্ষেত্রে। ভূরাজনৈতিক ও কৌশলগত কারণে এসব সংকট নিয়ে নেপালকে মধ্যস্থতা করার কথাও বলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈশ্বিক পর্যায়ে কথা, সম্মেলন কিংবা আলোচনা কম হয়নি, কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত প্রায় শূন্য। কারণ দায়ী দেশগুলো দায় যেরকম নিতে চায় না, তেমনি করেনি তাদের স্বভাবের কোনো পরিবর্তন। এই অঞ্চলেও প্রভাবশালী দুই দেশ চীন এবং ভারত সেই পথে হাঁটছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এই সম্মেলনেও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল। কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যায় এবং ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের আলাদা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, মায়ের প্রাক্তন স্বামী আজহারুল হত্যা করে কিশোর রাকিবুলকে। অন্যদিকে ফরিদপুরে বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় জানানো হয়, সমকামিতার সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে রেদওয়ানকে বাসায় ডেকে খুন করে জহুরুল মুন্সি। ভিকটিমের নাম হলো রাকিবুল সর্দার, তার বয়স হলো 14। মায়ের সাথে কেরানীগঞ্জ থাকতেন কিশোর রাকিবুল সর্দার, কাজ করতেন একটি কারখানায়। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান রাকিবুল। অনেক খোঁজাখুঁজির পর গেল শনিবার চুনকুটিয়া পশ্চিমপাড়ার একটি বাসা থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নামে র্যাব। গ্রেফতার করা হয় রকিবুলের মায়ের প্রাক্তন স্বামী আজহারুলকে। বেরিয়ে আসে হত্যার কারণ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় র্যাব। মূলত রাকিবুলের মায়ের সাথে নতুন করে সংসারের প্রস্তাবকে কেন্দ্র করে অপহরণের পর হত্যা করা হয় কিশোর রাকিবুলকে। মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল।
তারপর তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় রবিবার। র্যাব জানায় সমকামিতায় জড়িত ছিলেন নিহত রেদওয়ান ও ঘাতক জহুরুল মুন্সি ওরফে সুলতান জহির। সম্পর্ক ছিন্ন নিয়ে বিবাদের জেরে এই হত্যা। রেদওয়ান এই দুজনের মধ্যে গত 2 বছর যাবত এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে। তখন একটা ছুরি দিয়ে ঘাড়ের এখানে একটা পোজ দেয়, এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। এদিকে রোববার খাটারচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ 5 জনকে আটক করে র্যাব 2। একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 5 জনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই। বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র দিয়ে অপরাধমূলক কাজ করে আসছিল আটককৃতরা। অবৈধ অস্ত্র। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর অবারিত সুযোগ তৈরি হয়েছে। কেবলমাত্র সঠিক দিক নির্দেশনা ও অনিয়ম বন্ধ করতে পারলেই জাপানের শ্রমবাজার হতে পারে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র। এই লক্ষ্য নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় জাপান সেলও গঠন করেছে সরকার। বাংলাদেশ থেকে জাপানের শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। রাজধানীর আগারগাঁও ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন ফর জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ইন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 6 থেকে 7 হাজার শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সঠিক নীতি সহায়তা ও সরকারি সহযোগিতায় এই সংখ্যাকে সহজেই 15 থেকে 20 হাজারে উন্নীত করা সম্ভব বলে জানান বক্তারা। গত এক বছরে প্রায় 70টি নতুন অর্গানাইজেশন। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। বলেন, সঠিক দিক নির্দেশনার অভাব ও অনিয়ম প্রতারণা বন্ধ না করতে পারলে এই অমিত সম্ভাবনার মৃত্যু হতে পারে। যারা স্টুডেন্ট পাঠাচ্ছেন তারা যদি বাংলাদেশ থেকে JLPT5 এটি কমপ্লিট না করে পাঠান, তাহলে ওভারটাইম করার যে সুযোগ আছে এই সুযোগ কিন্তু তারা পাবে না। যদি কোনো কারণে এখানে শ্রমিক আসার পরে তার নির্ধারিত কাজ করতে না পারে, তাহলে ওই কোম্পানি তাকে রাখতে চায় না। সরকার অভিভাবকের ভূমিকায় না থেকে সহায়কের ভূমিকায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যে ভুল অ্যাভয়েড করা যায় সেই ভুলগুলো করে ফেলি, তাহলে এটা ঠিক হবে না। আমাদের সামনে যে সুযোগটা আছে, যে সম্ভাবনাটা আছে, এটাকে আমরা ঠিকভাবে অ্যাভেল করতে পারবো না। তো এটা করতে হবে, সেজন্য আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা চেষ্টা করছি। প্রধান উপদেষ্টা সাহেবের কার্যালয়ে আমরা কোঅর্ডিনেশন করি। তো প্রথম মিটিংটা করলাম যে সরকারের ভেতরে কে কে আছে যারা এই বিষয়টা নিয়ে সাহায্য করতে পারে। জাপানে নিয়মতান্ত্রিকভাবে নির্ভেজাল আয়ের জন্য শিক্ষার্থী ও কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার জন্য সরকার উদ্যোগ নেবে বলে জানান লুৎফে সিদ্দিকী। প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রেপুটেশনটা যেন নষ্ট না হয়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা দ্রুত সমাধানে ভূমি কমিশন বিধিমালা করা দরকার। পাশাপাশি কমিশন চেয়ারম্যান নিয়োগ, জনবল, তহবিল ও সম্পদের বরাদ্দ প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিয়ে এক আলোচনায় এসব কথা উঠে এসেছে। বক্তাদের অভিযোগ, ভূমি বিরোধ নিষ্পত্তির পরিবর্তে বাইরের মানুষের বসতি স্থাপন ও জমি ইজারা দেওয়ার ফলে সংকট বাড়ছে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ভূমির মতো এখানে রয়েছে জাতিগত বৈচিত্র্য। ভূমির বন্টন ও ব্যবস্থাপনাও আলাদা। শত বছর ধরে নিজস্ব রীতিতে ভূমি ব্যবহার করে আসছে পাহাড়ের মানুষ। তবে কিছু জটিলতাও রয়েছে। 1997 সালে শান্তি চুক্তির পরও সেটা কাটেনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিষদ বিষয়টি আবারও আলোচনায় এনেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তাদের দাবি, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল, উচ্ছেদ এবং জাতিগত সংঘাত ঘটছে। ভূমির যে সংকট
আমার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সংকট, সাংস্কৃতিক এবং ভাষার যে সংকট, এর একটা সামগ্রিক রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আরেকটা কথা উল্লেখ করতে চাই, এর টোটকা কোনো সমাধান নেই। এইটা সংঘাতের সংঘর্ষ জায়গা হয়ে গেছে এবং কোনো সরকার এটা যে আমাদের জনগোষ্ঠী এবং এটা যে আমাদের পার্ট, এটা ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অঙ্গ, এটা ভাবতে পারছে না। ভূমি বিরোধের কারণে স্থানীয়দের জীবন ও জীবিকায় সমস্যা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। এই পার্বত্য অঞ্চলের আদিবাসী, বাঙালি সবাই মিলে ওই অঞ্চলের ভূমি সমস্যা সহ সব সমস্যার সমাধান করে আগাতে হবে, না হলে আমরা দেশের স্বার্থ রক্ষা করতে পারবো না। ভূ রাজনৈতিক কারণে অন্যরা এখানে নানামুখী পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে, যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। ভূমি কমিশন যে অকার্যকর, এইটা কার্যকর করার জন্য বর্তমান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের আলাদা একটা এজেন্ডা করে তাদের নিয়ে বৈঠক করা হবে। বিভিন্ন সময়ে পাহাড়ি মানুষ সাম্প্রদায়িক হামলার শিকার ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেন বক্তারা। নাগরিকত্বে আমরা সবাই বাংলাদেশি, এই ধারণাটাই তো নেই উচ্চ মহলে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ব্রিটিশ হাই কমিশনার সহ 9 সদস্যের প্রতিনিধি দল। দুপুর 2:30টার দিকে জাতীয় ইনস্টিটিউটে যান তারা। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ব্রিটিশ মেডিকেল টিম কিভাবে কাজ করছে তা দেখতে এসেছিলেন তারা। তিনি আরও জানান, বার্ন ইনস্টিটিউটের নার্সদের উন্নত প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় আহতদের চিকিৎসায় সবাই একটি টিম হয়ে কাজ করার প্রশংসা করেন ব্রিটিশ হাই কমিশনার। দেশের বাইরের খবর, বিরোধপূর্ণ ক্রাইমিয়া উপদ্বীপ ফেরত চাইতে পারবে না ইউক্রেন, যোগ দিতে পারবে না ন্যাটোতেও, তাহলে তাৎক্ষণিকভাবেই বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগেই এমন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যোগ দিতে এরই মধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ন্যাটোতে যোগ না দিলেও আর্টিকেল 5-এর মতো সুরক্ষা পেতে পারে ইউক্রেন, এমন শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন বলে দাবি মার্কিন প্রতিনিধির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ। হোয়াইট হাউসে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বসতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে পৌঁছেছেন ওয়াশিংটনে। বৈঠক সামনে রেখে মার্কিন মূল্যকে পা রেখেছেন অনেক ইউরোপীয় নেতাও। একের পর এক পোস্টে সরগরম ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম। জানিয়েছেন বৈঠক নিয়ে নিজের আগ্রহের কথা। জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব বলেও মন্তব্য করেছেন। বেঁধে দিয়েছেন 2টি শর্ত: বারাক ওবামার শাসনামলে হারানো ক্রাইমিয়া ফেরত না চাইলে এবং ন্যাটোয় যোগদানের উচ্চাশা ত্যাগ করলে এখনই থামতে পারে এ সংঘাত। যুক্তরাষ্ট্রে পৌঁছে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টও। দ্রুত ও স্থায়ীভাবে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন তিনি। আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের যৌথ শক্তি মস্কোকে সংঘাত বন্ধে বাধ্য করবে বলেও আশাবাদী জেলেনস্কি। অন্যদিকে ন্যাটো জোটভুক্ত না হয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা পেতে পারে কিয়েভ, এমন আশ্বাস দিয়েছেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। এটি কার্যকর হলে রাশিয়া বা অন্য কোনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে সমন্বিত ও সশস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের পাশে দাঁড়াতে পারবে দেশগুলো। ইউক্রেনকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর মাধ্যমে নয়, সরাসরি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে। এটা সত্যিই খুব বড় বিষয়। ইউক্রেনকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা দেওয়ার শর্তে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন কথাও জানিয়েছেন উইটকফ। নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন, এমন আশ্বাস দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ভারত সফর বাতিল করেছে মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি। চলতি মাসের 25 তারিখ ওই সফর হওয়ার কথা ছিল। রয়টার্স জানিয়েছে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই সফর বাতিল করা হলো।
27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। মার্কিন প্রতিনিধিদের সফরে সেটি স্থগিত করা নিয়ে আলোচনার কথা ছিল। ধারণা করা হচ্ছে প্রতিনিধি দলের সফর প্রত্যাহারের মধ্য দিয়ে তা আপাতত ভেস্তে গেল। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে উত্তেজনার মধ্যেই এবার ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করলেন রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিনের সাথে নরেন্দ্র মোদীর ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি। গেল 10 দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফোন আলাপ করলেন দুই দেশের শীর্ষ নেতারা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায় দুই নেতার ফোন আলাপে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়, তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আলাস্কা বৈঠক। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠক ইস্যুতে কথা হয়েছে মোদীর সাথে। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এই বিষয়ে ভারত পূর্ণ সমর্থন দেবে বলেও জানানো হয়। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।